হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা মোট 3টি ঘটনা শুনবে, আর তাই জন্য শুনবে। আর 3টি ঘটনাই একদম 3 রকম। প্রথম ঘটনাটা একটা সুইসাইডকে কেন্দ্র করে বলতে পারো, এবং এর থেকে একটা বেশিও আমি এর থেকে একটা ওয়ার্ডও আমি বেশি বলবো না। দ্বিতীয়টা রেল লাইনের স্বপ্ন দেখলে কি হয় এরকম একটা বিষয় নিয়ে, এবং তৃতীয়টা একটা মাতৃত্বের মা হওয়ার ঘটনা নিয়ে বলতে পারো, একজন মায়ের মা হওয়া ঘটনা নিয়ে। 3টি ঘটনাই আজকে একদম অন্যরকম হতে চলেছে। 3টি ঘটনায় তোমাদের জমজমাট লাগবে, তবে তোমাদের শেষের ঘটনাটা একটু মন ছুঁয়ে যেতে পারে। আবার কারো কারো মনে হতে পারে এই ঘটনাটা দেওয়ার কি দরকার ছিল। যাই হোক, আশা করছি একদম ওভারঅল একটা দারুণ এপিসোড হতে চলেছে। তোমরা আশা করছি হেডফোনটা লাগিয়ে নিয়েছো, চুপটি করে বসে পড়েছো। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো নিহাদি, হ্যালো দাদা ভাই, কেমন আছো? আশা করি দুজনেই অনেক ভালো আছো। আমি প্রথম ভৌতিক কথা পরিবারে একটি ঘটনা শেয়ার করেছিলাম, আর সেটা তুমি 674 নম্বর এপিসোডে সকলকে তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে শুনিয়েছিলে। তো আর সেই আশাতেই আমি আরও একটা ঘটনা সকলের সাথে শেয়ার করছি। তুমি যদি ঘটনাটা শোনাও তাহলে খুব খুশি হব। আমি আগেই বলেছি, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা আমি, আর আমার নাম পায়েল। আমি মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে একটা ঘটনা শোনাতে। তো কাল রাতে মা আমাকে ঘটনাটি শোনালো। তো আমি মার ভাষাতেই বলছি। এটি আমার বাপের বাড়িতে ঘটেছিল। তখন আমার বয়স ওই 8 কি 9 বছর হবে। আমার বাড়ির লাইনের 3টি বাড়ির পেছনে তার বাড়ি, যেই বাড়ির একমাত্র মেয়েকে নিয়ে এই ঘটনাটি। মেয়েটির বয়স তখন 21 কিংবা 22 হবে। মেয়েটির নাম কেয়া। তো কেয়া একটা মেয়েকে ভালোবাসত, ছেলেটিও মেয়েটিকে ভালোবাসত। ওদের এই ভালোবাসা বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশী সকলেই প্রায় জানত। ওদের ভালোবাসা আরও গভীর হয়ে যায়। তাই জন্য কেয়া ছেলেটিকে বিয়ে করার কথা বললে ছেলেটি রাজি হয় না। ছেলেটির মনে ছিল শয়তানি, এই কারণেই ছেলেটি কেয়াকে বিয়ে করতে অস্বীকার করে। কিছুদিন যাওয়ার পর কেয়া জানতে পারল যে ছেলেটি, তার মানে কেয়ার বান্ধবীকে ভালোবাসে। আগেই বলে দিই যে তখন অত ঘরে ঘরে সবার জলের ব্যবস্থা ছিল না। প্রতিটি রাস্তায় একটি করে কল ছিল। আগেকার দিনে কিছু কিছু বাড়ির বাথরুমে চৌবাচ্চা থাকত, আর সেখানেই সবাই জল ভরে রাখত, কারণ ইলেকট্রিসিটি না থাকার কারণে জল আসতো না। যাই হোক, এবার ঘটনায় আসি। কেয়া এসব ঘটনা শোনার পর রীতিমতো চুপচাপ হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বাড়ির লোক জোর করেও খাওয়াতে পারে না। তখন ছিল গরমকাল, রাত 9টা কি 9:30। কেয়া গামছা নিয়ে বাথরুমে স্নান করতে গেছে। সে গোটা চৌবাচ্চা ভর্তি করেই স্নান করে আগাগোড়াই। কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে যায়, কেয়া বাইরে আসে না। তাই বাইরে থেকে মা, দাদা, বৌদি সকলে বলে যে, কিরে, তোর এখনো স্নান হয়নি? 2 ঘন্টা হয়ে গেছে তুই ঢুকেছিস, এতক্ষণ বাথরুমে কি করছিস তুই? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর না আসাতে তার দাদা বাথরুমের দরজা ভেঙে দেখতে পায় যে তার বোন গামছা দিয়ে গলায় দড়ি দিয়েছে। এ দেখে কেয়ার দাদা চিৎকার করে তার মাকে ডাকে। তার মা এসে মেয়ের অবস্থা দেখে কান্নাকাটি করে, এবং এত আওয়াজ পেয়ে প্রতিবেশীরা জড়ো হয় তাদের বাড়িতে। তারপর পুলিশ এসে বডি নিয়ে যায় পোস্টমর্টেমের জন্য। তখন তার মায়ের অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর থানা থেকে খবর আসে যে বাড়ির সব সদস্যকে থানায় যেতে হবে। এরপর সবাই থানাতে গিয়ে শুনতে পায় যে পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে কেয়া 5 মাসের গর্ভবতী। এই শুনে বাড়ির লোক কান্নাতে ভেঙে পড়ে, কিন্তু ছেলেটি ততক্ষণে পালিয়ে গিয়েছিল। কেয়া অবশ্য একটা কাগজে লিখে যায় যে তার ভালোবাসার কোনো দোষ ছিল না। কিছুদিন পর ছেলেটি বাড়িতে আসে এবং যে মেয়েটাকে ভালোবাসত তাকে বিয়ে করে। এবার থেকে শুরু হয় আসল ঘটনা। হঠাৎ করেই কেয়ার বাড়ির লোক, আমরা এবং আশেপাশের লোকেরা গভীর রাতে শব্দ শুনতে পেত। কেউ স্নান করছে, জামা কাপড় কাচ্ছে, বাসন মাজছে, গুনগুন করে গান গাইছে, এসব শব্দ শুনতে পাওয়া যেত। এক রাতে আমার মা রাতে ঘুম থেকে উঠেছিল বাথরুমে যাওয়ার জন্য। তখন আমার মা দেখতে পায় যে পাশের বাড়ির ছাদে কোনো একটি কালোর মতো ছায়া পা ঝুলিয়ে বসে আছে। তখন মা
এই ব্যাপারটি বুঝতে পেরে ঘরে এসে শুয়ে পড়ে। আর একদিনের ঘটনা, দূরদর্শন চ্যানেলে শুক্রবার আর শনিবার করে হিন্দি মুভি হতো। তো তার জন্য আমি আর আমার দাদা রাত 2টা পর্যন্ত বই দেখেছিলাম। তারপর আমি একা বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আর তখন দেখি যে বাথরুমের পেছনে একটা কালো ছায়া, আর তার মাথায় ছিল চুলের খোপা। আমি ভাবলাম হয়তো পেছনে আমার মা দাঁড়িয়ে আছে, তাই লাইটের আলোতে মার ছায়া পড়ছে। কিন্তু আমি পেছনে ঘুরে দেখি সেখানে কেউ নেই। এই দেখে আমি ভয়ে চিৎকার করাতে মা বাবা দাদা এসে বলে, কি হয়েছে, চিৎকার করছিস কেন? তারপর আমি মা বাবাকে সবাইকে ঘরে নিয়ে চলে যাই। পরদিন সকালে আমার অনেক জ্বর আসে। অনেক দিনই আমার জ্বরটা ছিল। এর প্রায় 1 মাস পর আমার দাদা তখন ক্লাস 8-এ পড়ে। আমার দাদার নাম শরবিন্দু সরকার। তখন দাদার অ্যানুয়াল পরীক্ষা, তাই রাত জেগে পড়াশোনা করত। ঠিক এমনই একদিন দাদা পড়ছে আর আমরা অন্য ঘরে ঘুমিয়েছিলাম। তখন রাত 1টা থেকে 2টো। হঠাৎ করে বিভিন্ন রকম আওয়াজ শুরু হলো, যেমন কুকুর কাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, আবার বিভিন্ন রকম আওয়াজ। তখন দাদা ভাবছিল যে চোর এসেছে, আর দাদার অনেক সাহস ছিল। তাই দাদা একা একা রাস্তায় এসে দেখে যে একটা মহিলা দৌড়িয়ে একটা আম গাছে উঠে যায়। আর সেই মহিলাটাকে দেখতে খুব ভয়ঙ্কর। চোখের মণি নেই, চুলগুলো এলোমেলো, গলায় একটা মোটা দড়ির দাগ। দাদা তো অবাক যে কোনো মহিলা যে এত তাড়াতাড়ি গাছে উঠে যেতে পারে তার ধারণাই ছিল না। দাদা ভয় পেয়ে ঘরে এসে যায়। পরদিন সকালে মাকে দাদা সব ঘটনা বলে যে আগের দিন রাতে তার সাথে কি কি ঘটনা ঘটেছিল। তারপর মা দাদাকে অনেক বকাবকি করলো যে তুই একা একা কেন বের হয়েছিলিস। রাতে বাবা কাজ থেকে বাড়ি আসার পর মা বাবাকে সব ঘটনা বলাতে বাবা বলল যে কাল সকাল হোক, একটা কবিরাজকে বাড়িতে নিয়ে আসবো। সেই মতো সকালে বাবা এক কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। সেই কবিরাজ এসে বলে যে তোদের এইখানে যে মেয়েটি আত্মহত্যা করেছিল সে মেয়েটি মুক্তি না পাওয়াতে এখনও ঘুরে বেড়াচ্ছে। এরপরে উনি আমাদের বাড়ি বন্ধন করে দেন। তারপর কেয়ার বাড়িতে এসব কথা বলবার পরেও তার বৌদি বলল যে হ্যাঁ, আমিও 2 দিন আগে মধ্যরাতে রাস্তায় কান্নার আওয়াজ পেয়ে জানালা খুলে দেখি কেয়া দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট শিশু। আর কেয়ার চোখে কোনো মণি নেই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। পরে কেয়ার বাড়ির লোক প্রেত গয়াতে গিয়ে কেয়ার পিণ্ড দিয়ে আসার পর আর কেয়াকে দেখা যায়নি, আর তার সাথে সাথে সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো এই ঘটনাটি একদম সত্য ঘটনা। আর আমার দাদার নামটা একবার তোমার সুমধুর কণ্ঠে বলো। আমার দাদার নাম শরবিন্দু। হ্যালো শরবিন্দু। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। ঘটনাটা কিন্তু খুব ডেঞ্জারাস ঘটনা, তাই না? ঘটনাটা শুনেই মনের মধ্যে একটা থ্রিল ভাব আসছে। ঘটনাটা শুনেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যারা ভাবছো ঘটনা শেয়ার করব তারা একদম দেরি করো না, ঘটনা শেয়ার করে দাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হে অমিতদা, আমার নাম অর্চনা সরকার। আমি ডানকুনিতে থাকি। বর্তমানে আমি বিবাহিত। আমার সাথে আমার হাজবেন্ড, সেও তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। আমাদের দুজনেরই তোমার ভিডিও না শুনলে ঘুম হয় না। বেশি কিছু বলবো না, চলে যাচ্ছি সোজা ঘটনায়। তো ঘটনাটা ঘটেছিল আমি যখন স্কুলে পড়তাম। স্কুলের নামটা আমি নিচ্ছি না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তখন আমি এবং আমার 2টো বান্ধবী, আমরা 3 জন খুব ভালো বান্ধবী ছিলাম। আমি, রিয়া এবং পায়েল। আর আমরা খুব দুষ্টু ছিলাম। ক্লাসের সব স্টুডেন্টদের ভয় দেখাতাম। বলতাম যে স্কুলের ওয়াশরুমে আমাদের ছাওয়া উঠত 3টে করে। আর আমরা সবাইকে বলতাম যে দেখ, আমাদের শরীরের ভেতরে তো 2টো করে আত্মা থাকে, একটা ভালো এবং একটা খারাপ। তাই হালকা ছাওয়াটা ভালো, আর যেটা বেশি কালো সেটা খারাপ। তাহলে আরেকটি ছাওয়া সেটা কার? এটা দেখে সবাই ভয় পেত। আর মজার ব্যাপার হলো এটা যে আমার সিনিয়র যারা, তারাও এসে তারা দেখতো আর ভয় পেত। এখানে একটা কথা বলে রাখি দাদা, আমাদের যে 3য় বান্ধবী ছিল পায়েল, সে একটু পড়াকো ছিল, পড়তো সব সময়। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রিয়া একটু দুষ্টুমি করতাম।
এরকমই একদিন আমি আর রিয়া আমাদের ক্লাসমেটকে ভয় দেখাচ্ছিলাম ওয়াশরুমে। তখন আমরা নোটিস করি ওয়াশরুমের বেসিনের কলটা খোলা, হালকা করে জল পড়ছিল। কিন্তু যখন আমরা ওয়াশরুমে ঢুকি তখন সেরকম কিছুই দেখিনি। যাই হোক, কলটা বন্ধ করে আমরা আবারও তাকে ভয় দেখাচ্ছিলাম। তখন দেখি হঠাৎ বেসিনের কলটা আবারও জোরে চালু হয়ে গেল, যেটা দেখে আমরা তিনজনই দৌড় মারি। আসলে ছোট ছিলাম তো, আমিও খুব ভয় পেয়ে যাই। আর একটা জিনিস আমি লক্ষ্য করি যে রিয়া কিন্তু নর্মাল ছিল, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে একটু ভয় পেয়েছে। আমি জানি না কেন ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো আমার। আমি বেশি পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। তারপর লাঞ্চ টাইম হলো, খেয়ে দিয়ে আশেপাশে পায়চারি করছিলাম। হঠাৎ দেখি একটা দাঁড় কাক এসে রিয়ার গায়ে বসল। রিয়া খুব রাগে কটমট করে কাকটাকে দেখছিল। এরপর একেবারেই কাকটাকে ধরে নিল। তারপর যা হলো দাদা, তা বলে বোঝাতে পারবো না। তুমি মনে করো যে তোমাকে হাতে একটা কাগজ আছে আর সেটাকে তুমি 2 হাত দিয়ে ছিঁড়ে ফেললে, ঠিক সেরকমই হয়েছিল কাকটার সাথে। আমি খুব ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান আসে আমি তখন আমার ঘরে। আমার খুব জ্বর। 1 সপ্তাহ পর আমি সুস্থ হই আর স্কুলে যাই। অবাক করার বিষয়, এই 1 সপ্তাহের মধ্যে রিয়া একবারও আমাকে দেখতে আসেনি, যে কিনা আমার আঙ্গুল কেটে গেলেও কান্না করে শরীর খারাপ করে ফেলত। যাই হোক, স্কুল যাওয়ার পর দেখলাম সেদিন থেকে রিয়াও স্কুলে আসেনি। আমি ওর বাড়িতে গেলাম। আন্টি বলল, জানি না ওর কী হয়েছে, কথা বলে না আমাদের সাথে, খুব একা একা থাকে, একা একা ভুলভাল বলে, শুধু বলে আমি তোমার হাতে ওকে তুলে দেবই। যাই হোক, কাকিমার কাছে এসব শুনে আমি ওর কাছে যাই। গিয়ে দেখি ওর চোখ পুরো লাল, রাগের দৃষ্টিতে আমাকে দেখছে। আমি ওকে এরমভাবে দেখতে পারছিলাম না, তাই আমি ওকে জড়িয়ে ধরি। তারপর রিয়া আমাকে ছাড়িয়ে কি সব বলতে বলতে রুমে ঢুকে যাই। আমি বাড়ি চলে আসি আর স্বপ্নে দেখি রেল লাইন পার হচ্ছে আমি কানে হেডফোন দিয়ে, আর একটি ট্রেন খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। আমাকে বাঁচাতে গিয়ে রিয়া ট্রেনের সামনে চলে আসে, আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আর আমি দেখি আমি গলায় দড়ি দিতে যাচ্ছি। এই দেখে খুব চিৎকার করি। আমার বাড়ির সবাই চলে আসে তখনই আমাকে দেখতে। আর আমার মা বলে রিয়াও একটু আগে গলায় দড়ি দিয়েছে। তারপরের দিনই মা আমাকে একটা দাদুর কাছে নিয়ে যান এবং আমাকে একটা মাদুলি দেন। দাদু বলেন যেটাকে সবসময় নিজের কাছে আগলে রাখতে। তারপর থেকে আর কিচ্ছু হয়নি, এখন আমি খুব ভালো আছি। আচ্ছা দাদা, সত্যিকারের বন্ধুত্ব কি এরকমই হয়? রিয়াই কি আমাকে স্বপ্নে এসে আমাকে বাঁচিয়েছিল? রিয়া যদি না বাঁচাতো তাহলে কি এই পৃথিবীতে আমি থাকতাম না? খুব মিস করি দাদা ওকে আমি। এই ঘটনাটা কখনো ভোলার না। ঘটনাটা হয়তো একটু বড় হয়ে গেল দাদা, কোনো ভুল ত্রুটি হলে একটু গুছিয়ে নিও। আর আমাদের এই ফ্যামিলি অনেক বড় হোক। ভালো থেকো অমিতদা। ঘটনাটা যদি পড়ে শোনাও তাহলে আরও আছে তোমাকে বলবো, আর রিকোয়েস্ট রইলে পড়ে শুনিও। আর একটা কথা দাদা, আমি শুনেছি স্বপ্নে নাকি ট্রেন দেখলে এরকম কোনো না কোনো ঘটনা ঘটে। আদতেই কি তাই? আমি জানি না, অবশ্যই জানিও। জানি না গো, এই প্রথম আমি শুনলাম তোমার কাছে যে তোমাকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচালো, এদিকে নিজেই গলায় দড়ি দিয়েছে। এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। অবশ্যই ভৌতিক কথা ফ্যামিলির তোমরা সবাই জানিও। আশা করছি আজকের এই দুটো ঘটনা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও বিশ্বাস করছো না, অবশ্যই এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। আর এর পরের যে ঘটনাটা আছে সেটা খুব একটা ভয়ের ঘটনা না, অবশ্যই ভৌতিক ঘটনা। যদি ভৌতিক না অলৌকিক সেটা আমিও ঠিক বুঝতে পারলাম না, কিন্তু ঘটনাটা তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা সরাসরি চলে যাব পরের ঘটনাতে। হ্যালো অমিত দাদা ভাই, ভুলে গেলে নাকি আমাকে? আর ভুলবেই বা না কেন, ঘটনা পাঠায় না বহু দিন হয়ে গেল। ঠাকুরের আশীর্বাদে এখন এসব ঘটনা চোখের সামনে পড়ে না বা কানেও আসে না সচরাচর। তবে প্রায় 4-5 মাস আগে আমার বাবার বাড়ি মানে নবদ্বীপ গিয়ে একটা ঘটনা শুনেছিলাম যে একটা নতুন বিয়ের কনেকে নাকি প্রেত নজর করেছে।
সেটা আবার বাজারের একটা চেনা পরিচিত মাসি শাক বিক্রি করেন, উনিই বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন কারণ মেয়েটা আমার শ্বশুরবাড়ির গ্রামেরই মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে ফলোয়া নামে একটা গ্রামেতে, আর ওই বাজারের শাক বিক্রেতা মাসির বাড়ি ওই ফলোয়াতেই। তাই তিনি আমাকে বলেছিলেন যে কিরে, তোদের ওই দিককার একটা মেয়ের তো আমাদের গ্রামে বিয়ে হলো কদিন আগেই, কিন্তু মেয়েটাকে ভূতে ধরেছে জানিস। শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো, কারণ বহুদিন পর এমন একটা ঘটনা শুনছিলাম। আমি মাসিকে জিজ্ঞাসা করলাম যে ও মাসি, কবে ধরেছে? মাসি বলল, আরে মেয়েটাকে যেখানে ঝাড়াতে নিয়ে গিয়েছিল সেখান থেকে বলেছে গায়ে হলুদের দিন চুল ছেড়ে বাঁশবাগানে ফটো তুলতে গিয়েছিল, তারপর আর কি, ওকেই ফটো বানিয়ে দিচ্ছিল ভূতে। মাসির ঠাট্টার ভঙ্গিতে এই কথাটা শুনে অনেকটা হাসলাম। তারপর জিজ্ঞাসা করলাম যে এখন মেয়েটা কেমন আছে। আসলে দাদা, আমার গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু অত হাড়ির খবর রাখতে পারি না আমি, কাকে কখন ভূতে ধরেছে, কাকে কখন পেতনিতে ধরেছে। যাই হোক, তৎক্ষণাৎ মাসি বলল, শুনলাম মেয়েটাকে বাপের বাড়ি দিয়ে এসেছে। ছেলের বাড়ির লোকেরা ওই ভূতে ধরা মেয়েকে নিয়ে সংসার করবে না। ছেলে স্পষ্ট বলে দিয়েছে যে আমি ওই মেয়েকে নিয়ে সংসার করব না। এতক্ষণ শুনতে মজা লাগছিল, কিন্তু এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম, এটা ভেবে যে সত্যি কিছু কিছু মানুষ এমনও হয়, এতটা নিষ্ঠুর যে এই সামান্য বিষয় নিয়ে একটা মেয়ের নতুন জীবনটাকে নষ্ট করতে দুবারও ভাবে না। আর এখনকার দিনকালে আচ্ছা আচ্ছা সুন্দর শিক্ষিত চাকরিওয়ালা ছেলেরা একটা মেয়ের জন্য পাগলের মতন দৌড়ে বেড়াচ্ছে। আমার মতে ওই ছেলেটার যেন আর কখনো কোনো মেয়ে না জোটে, লাস্টে যেন এই মেয়েকে নেওয়ার জন্যই হাতজোড় করতে হয়। যাই হোক, এটাই শুনেছিলাম, খুব ভয়ের না, কিন্তু ভৌতিক ছিল। আর সব ভৌতিক যে ভয়ের হবে তা কোনো মানে নেই। এবার আমি তোমাকে বলি আমার আসল ঘটনা। আর এই ঘটনাটা কোনো ভৌতিক না অলৌকিক ঘটনা জানি না, তবে আমার জন্য খুবই কষ্টদায়ক, হয়তো আমাদের পরিবারের সবার মন ছুঁয়ে দেবে। এই জন্যই আমি না তো আমার নাম মেনশন করছি, না আমার ঠিকানা। ঘটনাটা এই মাসই শ্রাবণ মাসের। দিদির বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তাই গেছিলাম। আমার মায়ের একটা মানত ছিল গন্ডি কাটার, সেটাও দিলাম। সারাদিন উপোস, সন্ধেবেলায় পুজো হচ্ছে, ভর হচ্ছে, সব ভক্ত আত্মীয় স্বজন সবাই সেখানে উপস্থিত। আমি মন্দিরের ভেতর পুজোর জোগাড় করছি। সারাদিন ভালোভাবেই কাটল। রাত 8টা কি 8:30 বাজে। পুজোর জোগাড় করতে করতে হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সেখানে থাকা সবাই ভাবল যে আমার বোধহয় ভর এসেছে, কিন্তু না, এইসব আমার হয় না। আসলে দাদা, আমি পুরোপুরি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার তো এটাই যে আমি পড়েছিলাম বেল কাঠের ওপর, যেখানে বেলের পাতা কাটা, মায়ের ভোগ, জ্বলন্ত ধুনো আরও ইত্যাদি অনেক জিনিস ছিল। আর আমি যথেষ্ট হেলদি, কিন্তু কোনো জিনিস নষ্ট বা আমার পড়ে গিয়েও কোনো জায়গায় আঘাত লাগেনি। আমার যেটুকু মনে আছে যে মায়ের আরতি হচ্ছিল, আর এদিকে ভরে এসে দিদি নাচছিল, আর আমার দাদা ধুনুচিতে ধুনো দিচ্ছিল, আর আমি হাত দিয়ে পাখা নিয়ে ধুনুচিতে হাওয়া করছিলাম। হঠাৎ করে কানে চি করে একটা আওয়াজ, আর চোখের সামনে অন্ধকার। চোখ বন্ধ করলাম, তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি দাদা মুখে গঙ্গা জল ছেটাচ্ছে। দিদি বলছে ওকে বাইরে বার কর, আর বলল জল খেয়ে উপোস ভঙ্গ কর। পুজো হাফ হয়ে গেলে তারপর একটু ব্রেক নেই, এটা তো জানোই দাদা। সে সময় আমাকে কয়েকটা জিনিস দিদি আনতে বলল। তারপর আবার পুজো আরম্ভ হলে আমার কিছু দোষ কাটানো হলো। তারপর দিদি, মানে যার ভর হয়, সে বলল, আমি মা বলছি, চিন্তা করিস না, তুই যেটা চাইছিস সেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আর অদ্ভুত ব্যাপার হলো এটাও, কালী মায়েরই, কৃষ্ণকালী, রক্ষাকালী মায়েরই পুজো হচ্ছে। যাই হোক, তারপর আর কোনো সমস্যা হয়নি। পৌষ মাসের কথা বলি এবার। বাপের বাড়ি গিয়েছিলাম, মায়ের সাথে গল্প করতে করতে আবারও সেই সেন্সলেস হয়ে পড়লাম। সেমভাবেই বিষয়টা আবার অতটা গায়ে নিলাম না। বিয়েবাড়িতে খেয়েছিলাম, ভাবলাম অ্যাসিড হয়ে গেছে হয়তো। ফাল্গুন মাস চলছে। আজ থেকে 2 মাস আগে আমার মনে প্রথম এই আনন্দের দোলা লেগেছে। জীবনে প্রথম মা হচ্ছে আমি। বিয়ে হয়েছে আমার 2 বছর 6 মাস মাত্র। এর মধ্যে কত যে আমি লুকিয়ে লুকিয়ে কান্না করেছি শুধু একটা সন্তানের জন্য, সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। না দাদা, আমার নিজের ইচ্ছেতে নয়,
আমার ইচ্ছে ছিল বিয়ের অন্তত 4-5 বছর পর একটা মিষ্টি পুচকু আসবে আমাদের দুজনের মাঝে, কিন্তু লোকের হিট মারা টিটকানি করে কথাগুলো আমার গায়ে চাবুকের বাড়ির মতো এসে লাগতো। আমার বিয়ের প্রথম দিকে, মানে যখন 5 মাস, তখন থেকে আমার শাশুড়ি আমাকে বাচ্চা বাচ্চা করে দিনরাত উঠতে বসতে কথা শোনাতে আরম্ভ করে। আমি খুব ডেসপারেট মেয়ে দাদার বিয়ের আগে থেকেই, কিন্তু মা বাবার দিকে তাকিয়ে কিছুই বলতাম না আমার শাশুড়িকে। আর আমার মনে সবসময় এটাই চলতো যে আমার বরের মা মানেই আমার মা। কিন্তু যখন এটা বুঝলাম যে জন্মদাত্রী মা আর শাশুড়ি মায়ের কথার মধ্যে অনেক তফাৎ, তখন আমি আর সহ্য করতে না পেরে আমার মাকে সবটা জানালাম। মা বলল যে আমি কিছু বলবো না, তুমি বড় হয়েছো, তোমার বিয়ে দিয়েছি, এবার নিজের মাথা খাটিয়ে চলতে শেখো। মায়ের উত্তরে বুঝলাম যে মা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে। তারপর থেকে আমি 10-এর সামনে বাঘিনি, তবে সেই চাবুকের বাড়ির আঘাতের জ্বলুনি একা থাকলে আমাকে সেটা ভুলিয়ে দেয়। বিয়ের 2 বছর হয়ে যাওয়ার পর মহিলাদের কথার উত্তর দিয়ে তাদের মুখ বন্ধ করলেও আমার বরের কানে যে তার বন্ধুরা এটা তুলেছে যে তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর বাবা ডাক আর শোনা হবে না, তাই আমার হাজবেন্ড এসে যখন এসব কথা আমাকে বলতো, তখনই বুকের ভেতরে যেন অন্যরকম একটা কষ্ট লাগতো। যাই হোক, একদিন ফোন ঘাঁটছিলাম আর সেখানে একটা বিখ্যাত মা কালীর ভিডিও দেখতে পেলাম। দাদা, হয়তো সবাই আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি ওই কালী মায়ের নামে দিব্যি করে বলছি এটা সত্যি কথা। যাই হোক, মায়ের ভিডিও দেখলাম, সেখানে অনেক ভক্তদের লাইন। প্রথমে অতটা পাত্তা দিলাম না, কিন্তু তার 2 সপ্তাহ পরে আমার ননদ ফোন করে আমার হাজবেন্ডকে বলল যে ভাই, অনেক দিন তো হয়ে গেল তোদের বিয়ের, এখনও কোনো ছেলে মেয়ে এলো না। আমি এক জায়গার সন্ধান পেয়েছি, তুই, আমি আর তোর বউ একদিন চল ওখানে যাই। কিন্তু তোর বউ যাবে তো ওইখানে? ফোনটা কেটে দিয়ে আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওই ঠাকুর বাড়িতে যাব। আসলে দাদা, আমি ঠাকুর বিশ্বাস করি, তবে ওই শেকড় বাকড় আমি খেতে পারি না, ওই জন্যই আমাকে জিজ্ঞাসা করছিল। আমি বললাম যে ঠিক আছে, যাব, কিন্তু যাব বললে তো আর যাওয়া হয় না, তাই না? তো একদিন আমি রাতে শুয়ে খুব কান্না করছিলাম আর মনে মনে কৃষ্ণ কালী মাকে স্মরণ করছিলাম। আসলে আমার এই ঘটনাটা যারা শুনছে, আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি যে 100 জনের মধ্যে 90 জনই এই মাকে চেনে বা মায়ের কথা জানে। বর্ধমানের বিখ্যাত নামকরা জাগ্রত মা কৃষ্ণ কালী মা। আর আমি ইউটিউবে দেখেছিলাম মায়ের নাম মন থেকে 108 বার জপ করলে সব ইচ্ছে পূরণ হয়। আর এই কথাটা 100% সত্যি। আমি নিজে তার জলজ্যান্ত প্রমাণ। তো যেটা বলছিলাম, মায়ের নাম জপ করছি আর মাকে বলছিলাম যে মা গো, তুমি আমার ডাকে সাড়া দাও মা, আমাকে মা ডাক শোনার সুযোগটা করে দাও, সবাইকে খুশি করতে চাই আমি, তুমি আশীর্বাদ করো গো মা। দাদা, মনে ভক্তি দিয়ে আমি ডেকেছিলাম মাকে। তার 3 দিন পর আমার পিরিয়ডের ডেট ছিল। অদ্ভুতভাবে আমার সেই পিরিয়ডটা মিস হয়ে গেল, আর আমি মায়ের উপর দীর্ঘ বিশ্বাস নিয়ে সামনের মাসের পিরিয়ডের অপেক্ষায় থাকলাম। আর সেই মাসেই মিরাক্কেল, আমার ডেট চলে এলো, কিন্তু পিরিয়ড হলো না। মনের মধ্যে একটা অন্যরকম শিহরণ, 2 মাস পিরিয়ড মিস। কৃষ্ণকালী মায়ের উপর আরও বিশ্বাস বেড়ে গেল। এবার এলো প্রেগনেন্সি টেস্টের পালা, যেটা করে আমি সবাইকে এই সুখবরটা দিতে পারবো। কিন্তু এবার হলো চিন্তার বিষয়, 2 মাস পিরিয়ড মিস, কিন্তু টেস্টে নেগেটিভ। খুব টেনশনে পড়ে গেলাম। আমার মা বলল আবার 2 সপ্তাহ পরে টেস্ট করে দেখ। আমার মনে হচ্ছে এবার ঠিক দেখাবে। মায়ের কথা শুনে তাই করব বলে ঠিক করলাম। তবে সেই 2 সপ্তাহ আমার কাছে 2 বছরের সমান হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে আমার শারীরিক পরিবর্তন হতে লাগলো। অনেক রকম অসুস্থতা আমাকে গ্রাস করে নিচ্ছে, এই যেমন মাথা ঘোরা, অ্যাসিডিটি, পেট ভার, গা পাকানো, বমি, আরও অনেক কিছু। যাই হোক, মায়ের নাম জপ করছি আর এই অসুস্থতাগুলোই হাসি মুখে মেনে নিচ্ছি, কারণ আমার প্রথম মা হওয়ার আনন্দ এটা আমি বলে বোঝাতে পারবো না। তারপর সেই দিন এলো। ভোরবেলায় আমার স্বপ্নতে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, চিন্তা করিস না, তুই যেটা ভেবেছিস সেটাই হবে। আমার ঘুম ভেঙে গেল। দেখি ভোর 5টে বাজে। যাই হোক, উঠে ইউরিন এনে আগে টেস্ট করতে গেলাম। দাদা, তখনকার অনুভূতিটা একমাত্র মেয়েরাই বুঝবে। গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, বুকের ধুকপুকানি বেড়েই চলেছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার।
আর ওই ভোরের হালকা ঠান্ডায় আমি দরদরিয়ে ঘামছি। যাই হোক, আমি ইউরিন দিলাম আর রিপোর্টে পজিটিভ এলো। তখন আমাকে আর কে দেখে, ওই ভোরেই সবার ঘুম ভাঙিয়ে জানিয়ে দিলাম খুশির খবরটা। কি যে আনন্দ বলে বোঝানো যাবে না। হাজবেন্ডের মুখে একরাশ হাসি, শাশুড়ি খুব খুশি, মা বাবা সবাইকে জানানো হলো। তারপর ঠিক হলো পরের সপ্তাহে সেন্টারে গিয়ে কার্ড আনব। কিন্তু এর মধ্যেই শুরু হলো আসল সমস্যা। হঠাৎ পেটে ব্যথা। শাশুড়ি বলছে কমে যাবে। 4-5 দিন হয়ে গেল পেটে ব্যথা কমে না। আমার শ্বশুরবাড়ির লোক এতই আজব দাদা, আমাকে ওই অবস্থাতেই বলে যে ছাদে ধান তোলো, যত পারবা হাঁটাচলা করো, ঠিক হয়ে যাবে, এর কোনো ওষুধ হয় না। আমি আর সহ্য করতে না পেরে আমার বরকে বললাম যে আমি মায়ের কাছে যাব, ওখানে গাইনো ডক্টর দেখাবো। তখন আমাকে কেউ না করলো না, এমনকি আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমাকে একা ট্রেনে করে ছেড়ে দিল, কেউ একটু এগোতেও গেল না। রবিবার গেলাম মায়ের কাছে, সোমবার ডাক্তার দেখাতে গেলাম, কিন্তু মায়ের বাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে কোনো লাভ হলো না। আমি রাগ করে বাড়ি চলে এলাম মঙ্গলবারে। মা অনেক বারণ করলো, তাও শুনলাম না। বাবার সাথে দেখা না করেই আমি রওনা দিলাম। আর 2 দিনের মাথায় বাড়ি আসতে গিয়ে আমার ট্রেনের মধ্যেই মিসক্যারেজ হয়ে গেল। আমার প্রথম সন্তান আমার জীবনের একটা ছোট্ট অংশ আসতে গিয়েও হয়তো আমার ভুলের জন্য আসতে পারল না। আর এটার জন্যও আমাকে এখন অনেক কথা শুনতে হচ্ছে দাদা। আমার বয়স তো মাত্র 21 বছর। বাচ্চা নেওয়ার সময় কি চলে গেছে, নাকি বাচ্চা হবে না? যাই হোক, আমি জানি না কোন কণ্ঠস্বর আমাকে বারবার করে বলছিল যে তুই যা ভাবছিস তাই হবে। আর এই মিসক্যারেজ হওয়ার কারণটাই বা কী? হয়তো অতীতে আমার সঙ্গে অনেক বাজে কিছু হয়েছিল, অনেক আত্মা আমার পিছু নিয়েছিল, তাই জন্যই হয়তো এমনটা হলো, জানি না। তবে একটাই কথা বলবো, আমার বিশ্বাস আছে কৃষ্ণকালী মায়ের ওপর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি জানি যে এটা কোনো সেরকম ভয়ের ঘটনা ছিল না, কিন্তু আমার বিশ্বাস যেটা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সম্ভব হয়েছিল। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা সবাই আমার জন্য একটু প্রার্থনা করো, আমি যেন মা হতে পারি খুব তাড়াতাড়ি। অমিতদা কোনো কথা বাড়িয়ে বলিনি গো, যদি ভালো লাগে অবশ্যই পাঠ করে শুনিও। অনেক আশা নিয়ে পাঠালাম। সত্যি বলতে আমি এই কথা কোনোভাবেই বুঝতে পারছি না যে মেয়েদের কোনো কিছুতেই শান্তি নেই। আমাকে এক ওঝা বলেছিল আমার মা হতে সমস্যা হবে, কিন্তু আমি চাই মা হতে। আর আমি জানি মা কৃষ্ণকালী আমাকে অবশ্যই এর রাস্তা দেখাবেন। তো একটা কথা আমি আবারও বলবো, একমাত্র ডাক্তারের কথা ছাড়া প্রেগনেন্ট হওয়ার পর কারো কথা শুনে চলবে না। তো অমিতদা, এটা একটু সবার কাছে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটা এপিসোড। এই ঘটনাটা দেওয়ার একটাই কারণ, এই ঘটনাটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে জানতে পারো এই পৃথিবীতে কত কি হয়, এই পৃথিবীতে মানুষ কিভাবে অত্যাচারিত হয়, এই পৃথিবীতে আত্মার অস্তিত্ব আছে কিনা, এই পৃথিবীতে একটা আত্মা তোমার জীবনে কি করে সব কিছু শেষ করে দিতে পারে, তোমার এতদিনের আশা ভরসা সব কিছু ধূলিসাৎ করে দিতে পারে। আমি জানি না এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো। সত্যি কথা বলতে আমার একটু মন ছুঁয়ে যাওয়ার কারণেই এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর 3 নম্বর ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে প্রভাত রাজা, সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, থার্ড কমেন্ট করেছে সনাতন পাত্র। 3 জনই লাভ রিয়াক্ট দিয়েছে আর লিখেছে হাই হ্যালো। তারপরে কমেন্ট করেছে রঘুনাথ খান, পল্লব মান্না, সুমন দেব বর্মন, আই এম মুশফিক, অনন্যা ভৌমিক, সোনিয়া বেরা, রেখা পাসমান, নওসাদ, আশিক শেখ, স্টাইলিশ অজয়, সোনে দাস, অঙ্কন দেব লিখেছে দাদা আমার নামটা একবার হ্যালো করে বলো, আমার নাম শুভ। হ্যালো শুভ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, সন্দীপ হাজরা, পূজা সর্দার, সাব্বির আলী, সনাতন পাত্র, রিজু কীর্তনিয়া, গীতা গোস্বামী, সঙ্গীতা পাল, মনিকা ত্রিপুরা, প্রিয়াঙ্কা পোদ্দার, বিপুল হাসদা, শুভদীপ সরকার, মনীষাহা দোয়েল, নন্দিনী রয়, পম্পা মহন্ত, বাদশাহ গেমিং, সুপর্ণা মুখার্জি লিখেছে অনেক দেরি করে এসেছে ঘটনা, তবে ঘটনাগুলো সত্যিই খুব ইউনিক। না গো, আমি তো আগের দিন দেরি করে ঘটনা দেইনি। মেবি তোমাদের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না। তো যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা একবার আনসাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, তাহলেই নোটিফিকেশানটা আবার চলে যাবে।
তারপরে কমেন্ট করেছে দেবদূত সাহা, সুমিত কর, জয়শ্রী গুপ্তা, কৃষ্ণা জানা, ডিজে ভ্লগার অনিশ, সমীর বাগচি, রিয়া বৃষ্টি, সুদেষ্ণা সিংহ রয়, অমিতা ঠাকুর, ইন্দ্রাণী রায়। ইন্দ্রাণীদি লিখেছে, অমিতের বলার ধরনের জন্য ঘটনাগুলো আরও শুনতে ভালো লাগে, ভাই এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে চৈতালি, সোনিয়া, বিষ্ণু মণ্ডল, মামন মণ্ডল, অঞ্জলি মণ্ডল, মলয় চক্রবর্তী, মৌসুমী দাস, পিকো বিশ্বাস, প্রিয়াঙ্কা দাস। লিখেছে, আমি রোজ রাতে গল্প শুনতে শুনতে কাজ করি, কিন্তু কখনো কমেন্ট করিনি, আজ প্রথম কমেন্ট করলাম। আমার খুব ভালো লাগে আপনার গল্প শুনতে। থ্যাংক ইউ দিদি, বাট এগুলো গল্প না গো, এগুলো ঘটনা। তারপরে কমেন্ট করেছে ঐন্দ্রিলা রয়, লিখেছে, থ্যাঙ্কস দাদা, ঘটনাটা তোমার অসাধারণ কণ্ঠে পরিবেশনা করার জন্য, আমাকে এই পরিবারের সদস্য করে নেওয়ার জন্য। অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনি, প্রকাশটা আজ করলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে তপতি মিত্র, অরিন্দম ম্যাডাম, সন্দীপ হোর, প্রভাতী চক্রবর্তী, জয় সাধু খান। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।